বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে ডক্টর ইউনূসের, আর আওয়ামী লীগ এক্ষেত্রে কি ভূমিকা নেবে? আওয়ামী লীগ কি করবে এবার সাদ্দাম? আমরা যেটি মনে করি যে সরকার যে ঘোষণাটি করেছে এটি এক ধরনের প্রহসন, এটি জনগণের মনোযোগ দূরে সরিয়ে দেওয়ার কৌশল, এবং নির্বাচন দেওয়া তাদের মূল লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এবং বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো ধরনের গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং জনগণের অংশগ্রহণমূলক কোনো নির্বাচন সম্ভব বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। শেখ হাসিনা বা আপনারা প্রত্যাবর্তন করবেন কোন ফর্মুলায়? শেখ হাসিনা এদেশে কেন? কদিন আগে এক ভারতীয় আমলা বিক্রম মিস্ত্রি গেলেন বাংলাদেশে। মিস্ত্রি নন, ওনার টাইটেলটা হচ্ছে মিস্ত্রি। উনি গেলেন বাংলাদেশে। ভারত সরকার জানিয়েছেন যে তারা বাংলাদেশে হিন্দুদের নির্যাতন নিয়ে চিন্তিত। তিনি এসে বললেন যে আমরা বাংলাদেশের সঙ্গে সুস্থ স্বাভাবিক সম্পর্ক চাই। এদিকে এই দেশে বসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার চেয়ারম্যানের ভাষায় ৮০,০০০ কোটি টাকা তছরূপ করেছেন যিনি, সে দেশে পুলিশি অত্যাচারে মানুষকে গুম খুনের অভিযোগ যার বিরুদ্ধে, সেই শেখ হাসিনা জার্মানিতে তার সমর্থকদের কাছে এখানে বসে ভার্চুয়াল সভায় হাজিরা দিয়ে রাজনৈতিক প্রচার করছেন। এটা প্রথম নয়, এটা করেই যাচ্ছেন। ব্যাপারটা কি? আমার সন্তানেরা রাজনীতিতে আসবে এখন। আমি ডাক্তার মুরাদ হাসান, আমার সন্তান রাজকন্যা যুবরাজ, ওরা রাজনীতি করবে। ওই জাইমা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না, এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে বাংলাদেশে আইনা নেতৃত্ব করাবে বিএনপি। এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। এখন এই তারেক জিয়াকে কিছু বলবেন না? আপনি সবাইকে বলছেন তারেক জিয়া কিছু বলবেন না? তারেক জিয়া সম্পর্কে তো এটা তো মানুষের জাতি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের ইনক্লুসিভ সাক্ষাৎকার। হাসিনার দেশে ফেরা নিয়ে একই বললেন সাদ্দাম। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমার সন্তানেরা রাজনীতিতে আসবে এখন। আমি ডাক্তার মুরাদ হাসান, আমার সন্তান রাজকন্যা যুবরাজ, ওরা রাজনীতি করবে। ওই জাইমা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না, এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে বাংলাদেশে আইনা নেতৃত্ব করাবে বিএনপি। এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। এখন এই তারেক জিয়াকে কিছু বলবেন না? আপনি সবাইকে বলছেন তারেক জিয়া কিছু বলবেন না? তারেক জিয়া সম্পর্কে তো এটা তো মানুষের জাতি না। এটা ভাইয়া, আপনি যদি ওর সম্পর্কে কথা বলতে বলেন, আমি একজন ডাক্তার মানুষ ভাই, শোনেন, আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমি একজন প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানাইছে, আমার মুখ ভীষণ খারাপ। আপনি ওই যে আমাদের সিআরআইতে যারা কাজ করে না, ওদেরকে বলবেন যে মুরাদ ভাইয়ের মুখ কেমন খারাপ রে, তো ওরা বলবে যে ভাই আশেপাশে যায় না, কানের পর্দা ফাটা ফেলবে। তো আমি ওর সম্পর্কে খালি এটাই বলবো যে এই বেদনমা সম্পর্কে আমার কিছু বলার নাই। ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহ জানে। ও কি জিয়াউর রহমানের পোলা না কার পোলা এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এর চেয়ে বেশি কিছু বলার নাই ভাই আমার। হালকা কনফিউশন তো থাকতে পারে ওটা নিয়ে। এটাই তো বললাম যে ওর সম্পর্কে বলার ভাষা, মানসিকতা, রুচি কোনোটাই আমার নাই। এটারে বাংলাদেশে আসলে শোনেন ভাই, আমার খুব ইচ্ছা ওর কানে কপালে একটা চটকানা, যেমন আর্মিরা দিছিল না, হ্যাঁ, ওর পাশায় লাঠি দিয়ে ভরা দিছিল না, মনে আছে? ওর কিন্তু মাজা ব্যাকা, ও সোজা হাঁটতে পারে না। তো 1/11 এর পরে যে ঘটনাগুলো ঘটেছিল ভাইয়া, এটা আপনি একটু রিকল করলে, আপনার মেমোরিকে রিকল করলে আপনি মনে করতে পারবেন। বা আমাদের যারা আছে আওয়ামী রাজনীতি করে, বিএনপি রাজনীতি করে, যে দলই করুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হোয়াট এভার, জিজ্ঞেস করেন তো তারেক রহমানের মাজা ভাঙ্গা কেমনে? সে আর্মিদের গায়ে হাত তুলেছিল। সে যখন হাওয়া ভবন, খোয়াব ভবন 2001 থেকে 2006 ভাইয়া, আমরা ওই সময় মেডিকেল থেকে কেবল এমবিবিএস পাস করছি। 2004-এর 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা আমাদের আম্মা মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল জাতীয় নেতাকে হত্যা করার জন্য এই তারেক রহমান বেগম জিয়ার নেতৃত্বে একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা চালিয়েছিল উপর্যুপরি।
ডজনের পর ডজন RJX গ্রেনেড হামলা চালিয়েছিল, ভুলে যায়নি আমরা। 24 জন আওয়ামী লীগের নেতা কর্মী, আমার মা বোনেদের আইবুর রহমান সহ সশ্রদ্ধ ভোরে তাকে আমি স্মরণ করি। আমাদের কর্পোরাল মাহবুব শেষ বুলেটের গুলিগুলো নিজের শরীরে নিয়ে বঙ্গবন্ধু কন্যাকে তার সেই গাড়িতে তুলে দিয়েছিল। ভাইরা, আমরা কথা বললে বিএনপি বেগম জিয়ার গায়ে কাপড় থাকবে না, কাপড় চোপড় থাকবে না কারো গায়ে। But they still brag about what they did, all this heinous work. তারা এগুলো নিয়ে প্রাউড ফিল করে। I don't understand why. What's their psychology? এবং তারা বাংলাদেশে প্রাউড ফিল করবে কেন? ওরা তো সাইকো, ইনসেইন। Yeah, I'm sorry to say, ভাইয়া, they're mentally disordered. Exactly. Yes. বাংলাদেশের নির্বাচন আদৌ কি সম্ভব? এপ্রিল থেকে নির্বাচনের ঘোষণা চলে এসেছে ফেব্রুয়ারি মাস অবধি। ফেব্রুয়ারি মাসে আদৌ হবে? বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে ডক্টর ইউনূসের। আর আওয়ামী লীগ এক্ষেত্রে কি ভূমিকা নেবে? আওয়ামী লীগ কি করবে এবার সাদ্দাম? আমরা যেটি মনে করি যে সরকার যে ঘোষণাটি করেছে এটি এক ধরনের প্রহসন, এটি জনগণের মনোযোগ দূরে সরিয়ে দেওয়ার কৌশল, এবং নির্বাচন দেওয়া তাদের মূল লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এবং বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো ধরনের গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং জনগণের অংশগ্রহণমূলক কোনো নির্বাচন সম্ভব বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। শেখ হাসিনা বা আপনারা প্রত্যাবর্তন করবেন কোন ফর্মুলায়? আমরা বারবার যেটি বলেছি সেটি হচ্ছে যে জনগণই সেটি নিশ্চিত করবে, এবং আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের শুধুমাত্র দলীয় প্রয়োজন সেটি নয়, বাংলাদেশের গণতন্ত্র প্রত্যাবর্তন, বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করা, বাংলাদেশে এক ধরনের কম্পিটিটিভ ডেমোক্রেসি সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই এবং জনগণ তার রায় প্রদান করবে সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই, তার প্রাথমিক এবং মৌলিক শর্ত হচ্ছে এই সরকারকে বিদায় নিতে হবে। এই সরকারের বিদায়ের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি নিশ্চিত হবে, এবং জনগণ যখন ঘুরে দাঁড়াবে, জনগণ যখন তার স্বাভাবিক রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, জনগণ যখন তার অধিকার, তার মালিকানা বুঝে নেবে বাংলাদেশে, এবং সেটি অনিবার্য বাস্তবতা, তখনই আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রেক্ষাপটটি প্রশস্ত হবে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতা সাদ্দাম হোসেন মোহাম্মদ ইউনূসের উপর কি এতটুকুও ভরসা রাখছেন না, যেখানে মোহাম্মদ ইউনূস বলেছেন যে ফেব্রুয়ারিতেও ভোট হতে পারে, এপ্রিলে কেন? কতটা ভরসা করছেন মোহাম্মদ ইউনূসকে সাদ্দাম হোসেন? দেখো, ডক্টর ইউনূসকে যে সাদ্দাম হোসেন বা আওয়ামী লীগের কোনো নেতাই ভরসা করবেন না সেটা খুব স্বাভাবিক এবং প্রত্যাশিত, কারণ আওয়ামী লীগকে ইতিমধ্যেই ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরেই নিষিদ্ধ ঘোষণা করেছেন। নিষিদ্ধ ঘোষণা হয়েছে যে যাদের মাধ্যমে, তাদের ভরসা করার কোনো জায়গা নেই। অন্যদিকে গতকালের পর থেকে একটা প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে, একটা কানাকুশো খবর পাওয়া যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের কোন দিন ভোট হবে বাংলাদেশে। 12ই ফেব্রুয়ারি সেই দিন হয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু অফিসিয়ালি কোনো বিবৃতি ঢাকা থেকে কিন্তু ইস্যু করা হয়নি, যেটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন ছুটেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। এমনকি যৌথ বিবৃতি, অর্থাৎ বিএনপি এবং ডক্টর ইউনূসের তরফ থেকে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তা নিয়ে বেজায় চটে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো, বিএনপি বাদে অন্য রাজনৈতিক দলগুলো, এবং তাতে রয়েছে এনসিপি এবং জামাতের মতো শিবিরও, যারা ডক্টর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত কাছের ছিলেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ফের প্রত্যাবর্তনের যে কথা বলছেন এবং প্রত্যাবর্তন হবে বলছে, মানুষ তাদের অধিকার বুঝে নেবে বলছে, সেটা অবশ্যই আওয়ামী লীগের যে একটা রণকৌশল তা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে থাকো মৌমিতা। সাদ্দাম হোসেন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতা, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, তিনি বলছেন আওয়ামী লীগ ফিরবেই এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ভোট সম্ভব নয়। নাগরিকদের সমর্থন নিয়েই আওয়ামী লীগ ফিরবে, বাংলাদেশে ফিরবে আওয়ামী লীগ। সাদ্দাম হোসেন বলছেন গণ আন্দোলনের প্রেক্ষাপট ফের তৈরি হচ্ছে বাংলাদেশে, এমনটাই দাবি আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতার। আইএসআই এবং মৌলবাদীরা এই মুহূর্তে সরকার পরিচালনা করছে, তবে গণ আন্দোলনের প্রেক্ষাপট ফের তৈরি হচ্ছে। সাদ্দাম হোসেন কি বলেছেন আরো শোনাবো আপনাদের। পাকিস্তান, আইএসআই বা যে আপনি আগের ইন্টারভিউতে আমাকে বলেছিলেন যে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল টেররিস্ট গ্রুপ তারা কাজ করেছে, তারা এই মুহূর্তে কতটা অ্যাক্টিভ এবং এত ভারত বিরোধিতা কেন?
তারা অ্যাক্টিভ কি, তারাই এক ধরনের রাষ্ট্র পরিচালনা করছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যারা বিভিন্ন জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে অতীতে সম্পৃক্ত ছিল, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলো, যেটি শুধুমাত্র বাংলাদেশে নিষিদ্ধ নয়, পৃথিবীর অন্যান্য দেশেও যেসব সংগঠনের নেতারা সম্পৃক্ত থেকেছে, তারা দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, তারা বিভিন্ন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদেরকে কিন্তু এই সরকার মুক্তি দিয়েছে। এবং পৃষ্ঠপোষকতা কাদেরকে দিচ্ছে? যারা আইএসআই এর সঙ্গে সম্পৃক্ত, যারা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোর নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, যারা বিভিন্ন ধরনের অতীতে জঙ্গিবাদী কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকেছে, তাদের জন্য কিন্তু সরকার আশীর্বাদ হয়ে এসেছে। এবং দেশের অভ্যন্তরীণ আমাদের বিভিন্ন সংযোগ, বিভিন্ন কূটনৈতিক তৎপরতা, বিভিন্ন মিটিং, বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচির চেহারা যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু সরকার এবং মৌলবাদী গোষ্ঠী, এটিকে আলাদা করার কোনো কিছু নেই, এটি আসলে একাকার হয়ে গেছে। ডক্টর ইউনূসের সাথে হঠাৎ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক, এটা দেখে কি মনে হচ্ছে? কেন হলো? বিএনপি কি কোনো চাপের মুখে আত্মসমর্পণ করলো? এটি এক ধরনের, আমাদের কাছে যেটি মনে হয়, এটি হচ্ছে যে ক্ষমতাকে এক ধরনের একটা এলিটিস্ট বলয়ের মধ্যে সেটা নিয়ে দর কষাকষি করা, সেটির সঙ্গে ভাগাভাগি করা, ক্ষমতা যে জনগণের সেই ধারণা থেকে বের হয়ে এসে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারাও করা, ক্ষমতার দর কষাকষি করা, সেটিরই একটি নমুনা আমরা দেখতে পেলাম। এটা বলা যায় এক ধরনের ম্যারিজ অফ কনভেনিয়েন্স, নট ম্যারিজ অফ প্রিন্সিপল। অ্যাকচুয়ালি এটা যার যার সুযোগ সুবিধা অনুযায়ী নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেটিকে দেশের জনগণের উপরে, রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কী হবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, এবং সেটি অবশ্যই বাংলাদেশের জনগণের সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে, এবং সেটি একটি বৈধ সরকারের মাধ্যমে, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা মনে করি যে বর্তমান সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে নির্বাচন করার, বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা নেই, এবং সবচেয়ে বড় কথা, একটি অন্তর্বর্তী সরকারের যে রাজনৈতিক চরিত্র থাকে, নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা বর্তমান সরকারের নেই। এবং আইন শৃঙ্খলা রক্ষা করা, আনুষঙ্গিক প্রশাসনিক কার্যক্রম করা, প্রত্যেকটি ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে সরকার এইচএসসি পরীক্ষা নিতে পারে না, যেই সরকার বাংলাদেশের জনগণের সম্পত্তি নিশ্চিত করতে পারে না, যে সরকার মবের হাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে পারে না, তো সেই সরকার বাংলাদেশের জনগণকে একটি নির্বাচন উপহার দেবে, এটি জনগণের সঙ্গে একটি উপহাস বলে আমার কাছে মনে হয়। আরো একবার যাবো মৌমিতার কাছে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, সাদ্দাম হোসেনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছো। ফেব্রুয়ারি বা তার আশেপাশে যদি বাংলাদেশে ভোট করানোর উদ্যোগ নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের তরফে, তাহলে কি তার মধ্যেই ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগ? কি মনে হলো সাদ্দাম হোসেনের বক্তব্যে? দেখো, অবশ্যই, কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আওয়ামী লীগ তাদের যে রণকৌশল, সেই রণকৌশল কিন্তু ওপেন করছেন না। কিন্তু তাদের যে বক্তব্য, তাদের একাধিক নেতৃত্ব যাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা কিন্তু যে দাবি করছেন, সেই দাবি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। অন্যদিকে তারা বলছেন যে তাদের নির্দিষ্ট স্ট্র্যাটেজি রয়েছে, নির্দিষ্ট রণকৌশল রয়েছে, আর তাদের নেত্রীর প্রত্যাবর্তন হবে, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ফিরবে, সেই দাবিও শোনা গিয়েছে। সাদ্দাম হোসেন তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা লিড দিয়েছিলেন সেই সময়, এবং যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন তাদের। এবং অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সেই উপদেষ্টাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ, সেই কালো মেঘ কিন্তু আবারও ঘনীভূত হচ্ছে, এবং গণ অভ্যুত্থানের যে ইঙ্গিত বারবার করে আওয়ামী লীগের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং সাদ্দাম হোসেন তিনিও বললেন যে জনগণের অধিকার বুঝে নেবে, চাপিয়ে দেওয়া কোনো নীতি তারা মানবেন না, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।